শুরু করছে ইস্পানি মির্জাপুর। শুভরাত্রি। আজকের আলোচনার বিষয় কেমন হলো নতুন নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টি, এটা সংক্ষেপে আমরা বলে থাকি এবি পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু রয়েছেন তিনি আমাদের সাথে। তিনি সাংবাদিকও বটে, সাংবাদিকতা করেছেন, একসময় একটা টেলিভিশনের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। মঞ্জু ভাই রয়েছেন আমাদের সাথে রয়েছেন আরেকজন জনপ্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব হাসনাইন খুরশিদ রয়েছেন আমাদের সাথে। দর্শক, আসলে আমরা মূল শিরোনামটি সেটা ঠিক করেছি যে কেমন হলো নতুন নির্বাচন কমিশন, যারা আগামীকাল শপথ গ্রহণ করবার কথা হয়েছে। আমি মঞ্জু ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। অবসরপ্রাপ্ত সচিব এম এ নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অলরেডি নাম আমরা ঘোষণা শুনতে পেয়েছি। আগামীকাল তারা শপথ করবেন। আমি কোট আনকোট করে প্রধান যিনি নির্বাচন কমিশনার হতে যাচ্ছেন জনাব এম নাসির উদ্দিন, তিনি কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষের প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। তিনি ভোটের প্রসঙ্গে বলেছেন, সেজন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার চেষ্টা চালাবেন বলে তিনি নিশ্চয়তা দিয়েছেন তার বক্তব্যের মধ্যে। এখন যে প্রশ্ন হচ্ছে যে বিগত যে 3টি নির্বাচন হয়ে গেল, বিশেষ করে 14, 18 এবং 22, এই প্রধান নির্বাচন কমিশনের যে বক্তব্যটি সেটা হচ্ছে এত রক্তের বিনিময়ে যেটি অর্জিত হয়েছে, তারপর তারা নির্বাচন কমিশনার হয়েছেন এবং নির্বাচনকে তিনি স্বচ্ছ সুন্দর করা, এবং একই সাথে তিনি কিন্তু বিগত 3টি নির্বাচনের কথা উল্লেখ করেছেন। আমরা যদি প্রধান নির্বাচন কমিশন কেমন হয়েছে, কেমন হচ্ছে, কেমন হবে এবং তার সাথে বিগত 3টি নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শককে, আর স্পেশালি সচিব ভাইকে অনেকদিন পরে দেখলাম, আর সাদা চুল এটা দেখে আমি একটু অবাক হলাম। তো আপনি যেটা বলেছেন যে সত্যিকার অর্থে নির্বাচন কমিশনটা নিয়ে আমি কোনো রাজনৈতিক দলকে খুব বিরূপ মন্তব্য করতে দেখিনি, এটা একটা নতুন বিষয়। আর যাদেরকে মনোনীত করা হয়েছে সকলের পরামর্শ নিয়ে বা সকলের কাছ থেকে মতামত নিয়ে, তো স্পেশালি এম নাসির উদ্দিন সাহেব, উনিকে আমি চিনি, আমার বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই। এবং আপনি দেখবেন উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে আমার জীবনে কোনো কাজে আমি ব্যর্থ হই নাই। এই যে একটা আত্মবিশ্বাসের কথা উনি খুব দৃঢ়ভাবে বললেন। অনেকে তো নিজের সম্পর্কে বলে, কিন্তু ওনার এই কথাটার মধ্যে অহংকার না, আত্মবিশ্বাস আছে, এটা আমি খুব ভালো লেগেছে। এবং ওনার আপনি তো জানেন ওনার এই একটা অসাধারণ রেজাল্ট ওনার, উনি অনার্সে গোল্ড মেডেল পেয়েছেন, প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছেন, মাস্টার্সে উনি ফার্স্ট হয়েছেন, এবং ওনার অল থ্রো একটা মানে ক্লিন একটা ক্যারিয়ার ওনার আছে আর কি। তো খুব পছন্দ হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে। সিইসিকে পছন্দ হয়েছে, অন্যান্য যারা আছেন তাদের হয়তো কাউকে কাউকে চিনি, কম চিনি, যেগুলো খবর নিয়েছি। তো প্রথম কথা হচ্ছে যে এই যে একটা সিদ্ধান্ত গ্রহণে যে সকলের মতামত নেওয়ার যে প্রক্রিয়াটা, এই যে দেখেন একটা মতামত নিয়ে যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, একটু দেরি হলেও বা একটু সময় লাগলেও একটা কনস্ট্রাকটিভ জায়গায় পৌঁছা যায়। এবং এটা উনি সত্য বলেছেন যে উনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চিন্তা, যে আমরা 15টা বছর, বা সচিব একটু আগে বলছিলেন যে 18, আসলে সেটা আমাদের অনেকের জন্য 15 বছর না, 18 বছর বা 16 বছর। আমরা যদি 1/11-এর টাইম আমরা সহযোগ করি, সরি, আমরা যারা মিডিয়াতে ছিলাম সেই 1/11 টাইমটা আপনিও সাফার করেছেন, জানেন। আমরা কিন্তু আমাদের সময়টা একটু লম্বা সময় আমরা সাফারিংসের মধ্যে ছিলাম। তো এই যে দীর্ঘ 18 বছর পর একটা নির্বাচন হবে বা একটা নির্বাচনের প্রত্যাশা আমাদের কাছে আছে, আমি একটু করে যোগ করি, সেটা হচ্ছে আমাদের যেই 12টা নির্বাচন হয়েছে তার মধ্যে অপেক্ষাকৃতভাবে সবাই বলে যে 4টা নির্বাচন কিছুটা ফেয়ার হয়েছে, অপেক্ষাকৃত ফেয়ার। সেই নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, আমি দেখেছি সেখানেও কিন্তু যেখানে যার একটু জোর বেশি আছে সেখানেও কিছুটা রিগিং, কিছুটা অনিয়মের ব্যাপার আছে। একেবারেই অনিয়ম মুক্ত একটা নির্বাচন আমরা করতে পারি কিনা, এখন আধুনিক যুগ, নানা ধরনের প্রযুক্তিগত ব্যবহারের বিষয় আছে। মানে আমি কিছুদিন আগে আমেরিকার ইলেকশন অবজার্ভ করতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে ইলেকশন তো খুব 8 কোটি ভোটাররা আগেই ভোট দিয়ে ফেলেছে, এবং নির্বাচনের দিন তেমন কোনো সারা শব্দ নাই, খুব মানে একটা যে ইলেকশন ডে বোঝাই যাচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশে যে এই যে সাজ রবের যে নির্বাচন, এই সাজ রবের নির্বাচনের কালচারটা আসলো কিভাবে আসলে? আর নির্বাচন কিরকম সাজ রবের বিষয়? চা দোকানে উত্তেজনা, রাস্তায় রাস্তায় উত্তেজনা, মিছিল পাল্টা মিছিল, স্লোগান পাল্টা স্লোগান, এই জায়গাগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা যে সংস্কারের কথা বলছি, আসলে সংস্কারটা মানে কি? সংস্কারটা তো মানে হচ্ছে একটা যথাযথ জায়গায় যাওয়া। আমার যে বদ অভ্যাস বা সরি, আমরা যে কুসংস্কারের মধ্যে পড়ে গিয়েছিলাম,
সেই কুসংস্কার মুক্ত একটা সঠিক জায়গায় আমাদের উনি যেটা বলছেন যে রক্তের উপর দাঁড়িয়ে এটা হচ্ছে, এবং তিনি বলছেন বেমানি করা যায়, ওই রক্তর কথা যেটি বলেছে, এত রক্ত নিয়ে আপনার বিশ্লেষণ কি? তিনি একেবারে নির্মমভাবে কথা বলেছেন, এবং তাকে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে সব দলগুলো নির্বাচন করতে পারবে কিনা, তিনি তখন বলেছিলেন যে এর সময় হলে আরও পরিষ্কার হবে, নিশ্চয়ই তিনি দায়িত্ব গ্রহণ করবেন, বোঝা যাবে। তো এই যে রক্তাক্ত একটা অধ্যায়ের মধ্যে দিয়ে, একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠিত হলো, এই রক্তাক্ত অধ্যায়টাকে আপনি কীভাবে দেখেন? রক্তাক্ত অধ্যায়ের হয় কি, একটা দায় তৈরি হয়, একটা ইমোশন তৈরি হয়, একটা আমাদের জন্য একটা চাপ তৈরি হয় যে আমরা এত রক্তের বিনিময়ে আসলাম, সেই যদি একটা গতানুগতিক ইলেকশন হয়। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা, ডক্টর ইউনূসের একটা কথা আমার খুব ভালো লেগেছে প্রথমবার, উনি বলেছেন সংস্কার প্রত্যেকের জীবন থেকে শুরু করতে হবে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক নাগরিককে সংস্কার শুরু করতে হবে। আমার যদি লাইফস্টাইল চেঞ্জ না হয়, আমি আগে যে ধরনের ছিলাম এখনো যদি সেরকম থাকি, তাহলে তো এই সংস্কার সামগ্রিক ব্যাপার, সকলের দরকার। সেজন্য এম নাসিরউদ্দিন যেটা বলেছেন যে এই রক্তের দায় আমাদের একটা চাপ, আমাদের উপরে আমাদের একটা প্রতিজ্ঞার ব্যাপার আছে, আমরা যাতে এখানে, এটা উনি হয়তো ওনার সহকর্মীদেরকে বলেছেন, আসলে ইলেকশন মানে তো শুধু কমিশনাররা না, ইলেকশন হিউজ একটা কর্মযজ্ঞ, এখানে রিটার্নিং অফিসাররা আছেন, এখানে পুলিশরা আছেন, ডিসিএসপিরা সবাই আছেন। তো আমার কাছে মনে হচ্ছে উনি একটা সবাইকে বার্তাটা দিয়েছেন যে দেখেন, আমরা কিন্তু একটা রক্তের দায়ের উপর আমরা আছি। আমরা বলি না এটা আমার রক্তের সম্পর্ক, আমরা বলি না যে একটা অনেক রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে এসেছি, তার মানে হচ্ছে এটা আমার সাধারণ কোনো পথ চলা না, এটা একটা কঠিন প্রতিজ্ঞার ব্যাপার আছে। আমরা সত্যি কি ভাবতে পারি যে দেখেন, যারা জীবন দিয়ে ফেলেছে, আমরা যারা আন্দোলন করেছি, আমরা কিন্তু কিছু না কিছু পেয়ে গেছি। ধরেন বিএনপি সবচেয়ে বেশি আন্দোলনে ভূমিকা রেখেছে, জামাত ভূমিকা রেখেছে, ওরা কিন্তু একটা রিটার্ন পেয়ে গেছে। মানে বিএনপির ধরেন তার যে জমি দখল হয়েছিল, সে জমি দখল পুনরুদ্ধার হয়েছে, জামাতের অফিস বন্ধ ছিল, অফিস পুনরুদ্ধার হয়ে গেছে, এখন সবাই সব জায়গায় কাজ করতে পারছে। আমাদের ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা উপদেষ্টা হয়ে গেছে, তারা এখন সম্মান পাচ্ছে। যে হারিয়ে গেছে, যার পা হারিয়ে গেছে, যার চোখ হারিয়ে গেছে, সে কি পাচ্ছে? তার ফ্যামিলিকে আপনি হয়তো 30 লাখ 40 লাখ, আমরা নানা ধরনের কথা বলছি, সেই সন্তানের ডাক তো সে আর শুনবে না, সেই সন্তান তো আর ফিরে আসবে না, তাই সে তো দেখতে পারবে না। এই যে সে, আমরা যে কল্পনায় ভাবি যে সে কবরস্থান থেকে, কবর থেকে, সে ওই পার থেকে সে আমাদেরকে কি বলবে, বিশ্বাস করেন এখন যখন আমরা সত্যিকার অর্থে, আমরা তো ফরচুনেটেড, ধরেন আজ থেকে 4 মাস আগেও তো এত আনন্দে ঘুরে বেড়াতে পারি নাই। বাসায় ঘুমাতে গেলে ভাবতাম একটা নক হলে, কলিং বেল আসলে চমকে উঠতাম, ফ্যামিলির সবাই, বহুদিন গেছে বাসায় থাকতে পারি না। এই যে সচিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার লাইফের কি ক্রাইসিস কিভাবে ফেস করেছেন, আপনি নিজে ফেস করেছেন, আপনার গ্রেটার ফ্যামিলিতে ট্রমা আছে আমি জানি। জি জি, আমরা অনেক ভালো আছি, কিছু পাই না পাই, এই যে একটা মুক্তি পেয়েছি, এর চাইতে বড় প্রাপ্তির প্রত্যাশার চাইতে আমরা যেটা মুক্তি পেয়েছি। ইভেন আপনি যে কথা বলছিলেন সে কথা সচিবের কাছে যাব, যে আমরা রাতে টক শো করে কিন্তু গাড়িতে ফেরার সময় পাশে গাড়ি দেখলে চিন্তা করতাম এই গাড়িটি কি, কেন একটু জোরে চালাও, বায়ে চাপাও, এবং প্রত্যেকটা মুহূর্তে চিন্তা হতো যে এই গাড়ির পিছনে কি আসছেন। হয়তোবা সেদিন কেউ নাই, কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের একটা কষ্ট নিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে। আমি সচিব একটু আপনার কাছে আসি, সেটি হচ্ছে আপনি তো সাংবাদিকতার সাথে একেবারেই আপনার শুরু থেকেই এবং এই প্রফেশনের সাথে আছেন। আমরা যারা অনেকে কাজ করেছি, আমরা কিন্তু হয়তো নির্মমভাবে অনেক কাজ করতে পারিনি, সেই দায় কিন্তু আমাদের আছে। আমরা শুধুমাত্র সরকার বা রাষ্ট্রকে দায় দেওয়ার চেয়ে তো আমরা বলতে পারি গণমাধ্যমে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক এই ভূমিকা রাখতে পারিনি। কিন্তু আজকে একটা বিষয়, সেটি আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনের যিনি শপথ নিতে যাচ্ছেন, তিনি বলেছেন সময় হলে পরিষ্কার হবে। সার্জিস আলম তিনি বলেছেন যে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের কথা না বলে তাদের রাজনীতি পুনর্বাসনের কথা যারা বলছেন তারাও ফ্যাসিস্টদের দোসর হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। বলছেন আর কোনোদিন ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেওয়া হবে না। অর্থাৎ যে প্রশ্নটি সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে সব দলগুলো নির্বাচন করতে পারবে না, তারা হয়তো মিল করেছেন পতিত সরকারের কথায় মিল করেছেন। আমরা দেখেছি যে আমাদের জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তিনি এই মন্তব্য করেছেন। আমরা সবাই বলি যে আসলে কিভাবে এই হত্যাকারীরা, খুনিরা আবার রাজনীতি ফিরে আসবে, তারা কি এখনো ক্ষমা চেয়েছে কিনা, তারা কি জনগণের কাছে বলেছে কিনা যেটা আমাদের অন্যায় হয়েছে। আপনি কিভাবে দেখছেন? বাস্তবতা হচ্ছে যে গত 16 বছর আওয়ামী লীগ যে ক্রমান্বয়ে ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, যে অভিজ্ঞতা আমাদের দিয়েছে, এবং শেষ পর্যায়ে এসে যেভাবে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার পরে আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা আমরা কোথাও দেখছি না।
এখন পর্যন্ত দেখিনি যে আওয়ামী লীগ কোথাও দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে, বা আওয়ামী লীগের কোনো নেতা, বরং বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে তাদের এক ধরনের আস্ফালনের বহিঃপ্রকাশ আমরা দেখছি, যে তারা হুমকি দিচ্ছে এক ধরনের। তো এটা অত্যন্ত দুঃখজনক যে সেই জায়গায় সেই দল আবার ক্ষমা না চেয়ে কোনো রকম ইয়ে না করে তারা যদি নির্বাচনের স্বপ্ন দেখে, তাদের তো আসলে মানুষের সামনে মুখোমুখি হওয়ার মতন অবস্থাই নেই। তারা কোন বিবেক নিয়ে, কোন মুখ নিয়ে মানুষের সামনে দাঁড়াবে যে এত মানুষের হত্যার পরে? এবং আমি সাংবাদিক, আমি কোনো দল করি না, দলের বিষয় না আমার, কিন্তু আমার যেটা হচ্ছে যে যখনই যদি তাদের সামান্যতম বিবেক থাকে, তারা যখন মানুষের সামনে যেতে যাবে, তাদের চোখে ভেসে উঠবে আবু সাঈদের সেই মৃত্যুর ছবি। আবু সাঈদ গুলি খেয়ে পড়ে যাচ্ছে, সেই ছবি তাদের চোখে ভেসে ওঠা উচিত। তাদের চোখে ভেসে ওঠা উচিত মুগ্ধর গুলিবিদ্ধ হওয়ার সেই ছবি। এবং সেটা যদি তাদের সামান্যতম বিবেক কাজ করে, তাহলে আসলে তারা নিজেরাই লজ্জিত হওয়া উচিত। কিন্তু সেই লজ্জার কোনো বহিঃপ্রকাশ আমরা দেখছি না। বরং তারা যদি নির্বাচনে আসতে চায়, নিঃসন্দেহে গণতন্ত্রে যে কোনো দল নির্বাচন করতে পারবে, কিন্তু সেই নির্বাচনের আগে যে বিষয়ে, সেটা হচ্ছে আমরা আবু সাঈদের মুগ্ধর কিংবা এই যে ১৬০০-র বেশি শহীদ, তাদের মৃত্যুর, তাদের শাহাদাতের যে বিচার, তাদের হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার আমরা সবার আগে চাই। সেই বিচার হতেই হবে। এই যে হাজার হাজার ছেলে মেয়ে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, অজস্র পরিবার, অজস্র মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে, চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। একটু আগে মঞ্জু ভাই যেটা বলছিলেন, ধন্যবাদ মঞ্জু ভাই, বারবারই তো মঞ্জু ভাই যেটা বলছেন যে আমরা তো কিছু পেয়েছি, আমরা তো অ্যাটলিস্ট স্বাধীনভাবে ঘুরতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, সবাই আমরা স্বাধীনভাবে মুক্তভাবে একটা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, যে আমাদের মুখ বন্ধ, আমাদের সেরকম একটা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু শহীদরা কী পেয়েছে? আমাদের যে আহতরা, তারা কী পেয়েছে? শহীদ পরিবারগুলো কী পেয়েছে? এবং যারা আহত হয়ে আছে, যারা এখনও কাটাচ্ছে, একটা কঠিন সময় কাটাচ্ছে, তাদের পরিবারের কথা ভাবেন, তাদের মা বাবার কথা ভাবি আমরা, তাদের ভাই বোনের কথা ভাবি, তাদের আত্মীয় স্বজনের কথা ভাবি। তাদের সামনে গিয়ে যে ভোট চাইবে, সেই ভোট চাওয়ার নৈতিক অবস্থানটা কি তাদের আছে? এবং সুচিত ভাই, আমি একটু যোগ করতে চাই। আজকে এমন একটা মুহূর্তে মঞ্জু ভাইকে পেয়েছি, মঞ্জু ভাইয়ের সাথে সখ্যতা বহুদিনের, নিশ্চয়ই সেই শাপলা চত্বরের ইতিহাস মঞ্জু ভাই মনে আছে। সেই প্রশ্নে আপনার কাছে আসবো, কিছুটা দায় হয়তো আপনাকেও দিব, যে একটা টেলিভিশন গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনি সেই গণমাধ্যমে তখন কাজ করছিলেন, এবং সেই রাতে লাইভ অনুষ্ঠান প্রচার করার কারণের জন্য আপনার উপর অনেক খবর এসেছিল। একটি প্রতিষ্ঠানের ঢাকার বাইরে চলে যেতে হয়েছিল এবং শত শত কর্মী বেকার হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গে আসবে। কিন্তু সুচিত ভাই দেখেন, যে এই যে আমরা বলছিলাম যারা মারা গিয়েছে, স্নিগ্ধ বলি, মুগ্ধ বলি, বা আমাদের সাইদ বলি, নাফিস বলি, এদের মধ্যে অনেকের কিন্তু তারা দাফন কাফন ঠিকমতো করতে পারেনি, তারা গোপনে কবর দিয়েছে, পুলিশ জোর করে কবর দেওয়ার ব্যবস্থা করেছে, আমরা লাশ পুড়ে ফেলতে দেখেছি। আপনি সেই অবস্থার মধ্যে যেটি বলছিলেন যে তারা তাদের ভোট কার কাছে চাবে, কিভাবে চাবে, সেটি কি আসলে নৈতিক ভাবে তারা কি পারবে? নৈতিকভাবে তো পারেই না। সামান্যতম লজ্জা থাকলে আসলে মানুষের মুখোমুখি হয় এই অবস্থায় কঠিন। তো বিবেক যদি তাদের কাজ করে, তো সেই জায়গায় নিঃসন্দেহে গণতন্ত্রে সবার নির্বাচনের প্রতিনিধিত্ব দেওয়ার সুযোগ থাকা উচিত। কিন্তু সবাই মানে অবশ্যই যে খুনি বা খুনের দায় নিয়ে কেউ ভোটের মাঠে নামা খুব কঠিন, এবং সেটা হওয়া উচিত না। জি, তাহলে এই যে পরিস্থিতিতে, সেটি তো বলা হয় আওয়ামী লীগ একটা অত্যন্ত পুরাতন দল এবং এই দলের একটা ঐতিহ্য রয়েছে বলা হচ্ছে। তাহলে তাদের রাজনীতি ভবিষ্যৎ কি? তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারাই নির্ধারণ করে দিয়েছে। আমি যেটা বলি যে আওয়ামী লীগ অ্যাবসলিউটলি আমরা মনে করি যে নিষিদ্ধ হয়ে গেছে। কেন হয়েছে? আজকে যারা বলছেন যে সার্জিস আলমের কথার সাথে আমার কিছুটা সংযুক্তি আছে। আজকে যারা বলছেন যে তাদেরও রাজনীতির অধিকার আছে, বা সূচি ভাই কিন্তু বলছেন বারবার যে গণতন্ত্রে তো আপনি কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারেন না। এখন কথা হচ্ছে গণতন্ত্র এবং অধিকারের প্রসঙ্গটা কার? ধরেন একজন খুনির অধিকার কি? একজন খুনির অধিকার তো তার বিচারটা হচ্ছে তার অধিকার, সে একটা ন্যায় বিচার পাবে, তাই তো? আমরা যেটা বলি না যে আপনি আপনার সন্তানও যদি অন্যায় করে, আপনি তো তাকে আইনের হাতে সোপর্দ করবেন। আপনার সন্তানকে সঠিক পথে আনার জন্য তাকে সঠিক বিচারের মুখোমুখি করাটাই তো দায় আপনার। আমাদের দায় হচ্ছে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা। আওয়ামী লীগ আমাদের 3টা নির্বাচন
এমনভাবে ক্রনোলজিক্যালি ধ্বংস করেছে যে লাস্ট মুহূর্তে এসে মানুষ আর নির্বাচনের প্রতি আগ্রহ নাই। আপনি দেখেন আওয়ামী লীগের ভোট কি 5%? আওয়ামী লীগের ভোট তো আমি মনে করি এখনো 20% উপর থাকার কথা। 5% ভোটে চলে আসলো কেন? মানুষ 15% আওয়ামী লীগের তো ভোট দিতে যায় নাই। ভোটটাকে এমন প্রহসনের জায়গায় তারা নিয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যারা ভোট হত্যা করেছে, আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, এটা আমি তো বলি আওয়ামী লীগ ভোট হত্যা করেছে। তো যে ভোট হত্যা করে তার কি ভোট করার অধিকার থাকা উচিত? একটা প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে আওয়ামী লীগের একটা অফিস অক্ষত ছিল না 5 আগস্টে। আমরা যখন 6 তারিখ জেলখানা থেকে বের হচ্ছিলাম তখন আমাদেরকে অনেকে বলছিল, ছোট ছোট ভাইয়েরা যারা আমাদের পরে বের হয়েছে, তারা বলছে ভাইয়া আমাদের জন্য যাতে কিছু থাকে। মানে ওদের এত ক্ষোভ। আচ্ছা, যারা জেলে ছিল ওরা বলতেছে যে আপনারা তো আগে বের হয়ে যাচ্ছেন, সব আওয়ামী লীগরে মানে করেন না, আমরা যাতে আসে কিছু ভাগে পাই। তা আমি জেলখানা থেকে বাসায় আসতে আসতে আমি দেখলাম, বিশ্বাস করেন কিরণ ভাই, আমি একটা পোস্টার দেখলাম না বঙ্গবন্ধুর, শেখ মুজিবের একটা পোস্টারও মানুষ যে যেখানে পেয়েছে পোস্টারগুলো পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। মানে এরকম রাতারাতি একদিনে শেখ হাসিনা আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ইতিহাস। ধরেন আওয়ামী লীগের নেতারা অনেক ভয় করেছেন যে লাখ লাখ লোক মারা যাবে, এটা হবে সেটা হবে। আওয়ামী লীগের লাখ লাখ লোকের ক্ষোভটা পুলিশের উপর দিয়ে, পুলিশের উপরে মানুষের ক্ষোভটা প্রকাশ হয়েছে। আওয়ামী লীগের লোকদের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আওয়ামী লীগের লোকদের বাড়িঘর মানুষ আক্রমণ করেছে। এবং ইন্টারেস্টিং ঘটনা, বহু জায়গায় আমি দেখেছি আওয়ামী লীগের এক গ্রুপে আরেক গ্রুপের বাড়ি আক্রমণ করেছে। এই সুযোগে তারা এই নানা কাণ্ডগুলো ঘটিয়েছে। এগুলোর একসময় তদন্ত হওয়া দরকার। আমি মনে করি প্রত্যেকটা ঘটনারই একটা হিস্ট্রিক্যাল দায় থাকে আমাদের, এবং পুলিশ যারা মারা গেছে তাদের ব্যাপারেও আমাদের একটা বক্তব্য থাকতে হবে। তারাও তো রাষ্ট্রের নাগরিক, তাদের বিষয়টাও আমাদেরকে একটা না একটা সময় কোনো একটা কমিশন দিয়ে, প্রত্যেকটা ঘটনার একটা ইতিহাসের দায় আছে, এটাকে একটা জায়গায় আমাদেরকে সেটেল করতে হবে। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ, আমি কালকেও এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালায়ে যায় নাই শেখ হাসিনার সাথে, ওদের তো আওয়ামী লীগের সদস্যপদ বাতিল হওয়া উচিত। সে তার নেত্রীর আদর্শ অনুসরণ করে নাই, কি বলেন, এটা যৌক্তিক কথা না? তোমার নেত্রী পালায় গেছে, তোমার নেত্রী পদত্যাগ করছে, তোমরাও পদত্যাগ করে পালায় যাও না কেন? আওয়ামী লীগ পয়েন্ট অফ ভিউ থেকে, ও তো আর মেম্বারশিপ নাই, সে নেত্রীর আদর্শ অনুসরণ করে না। আর যেটা ভয়াবহ ব্যাপার আওয়ামী লীগের, আমি সত্যি অবাক হয়ে যাই এখন যখন শুনি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ রাজনৈতিক দল হইতে পারে না। একটা রাজনৈতিক দল যদি কোনো ভুল করে সে তো সরি বলবে। জামাতের ব্যাপারে আওয়ামী লীগের ক্রিটিক কি ছিল, যে 71 ব্যাপারে জামাত কেন সরি বলছে না? এখন তো সাক্ষাৎ গণহত্যা করেছে। জামাতের ব্যাপারে তো কথা হচ্ছে যে তারা গণহত্যা অংশ নেয় নাই, তারা যুদ্ধাপরাধ করে নাই, তারা রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সেটার জন্য এখন পর্যন্ত জামাত বাংলাদেশে একটা কালো তালিকাভুক্ত দল হিসেবে, সব দলই একটা জায়গায় এসে জামাতের ব্যাপারে দেখবেন আপনি একটু নেতিবাচক। তো আওয়ামী লীগের ব্যাপারে এত সরাসরি এত তাড়াতাড়ি জামাত বিএনপি ইতিবাচক হয়ে যাওয়ার কারণটা কি? এটা নিঃসন্দেহে একটা রাজনৈতিক মারপ্যাঁচ ছাড়া আমি অন্য কিছু বুঝি না। কারণ এখন পর্যন্ত বিএনপির কোনো এলাকায় আওয়ামী লীগের একটা অফিস খুলুক তো দেখবেন বিএনপি লোকেরা গিয়ে সাথে সাথে সেখানে ভেঙে ফেলবে, হামলা করবে। জামাত যেখানে প্রভাবশালী সেখানে একটা আওয়ামী লীগের অফিস খুলতে যাক দিবে না, তাহলে তারা রাজনৈতিক অধিকারের কথা বলছে কেন? এবং এই যে আওয়ামী লীগের প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা নেতা যে পালায় যাইতে হলো, এটা তো বেসিক্যালি প্রত্যেকটা এলাকায় তো বিএনপি জামাতের ভয়ে তো পালাই গেছে তারা, তাই না? বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন ধরেন ঢাকা বায়া কেন্দ্রিক, ওরা তো আর কয়টা আওয়ামী লীগ বিএনপি মানে নেতাদেরকে ওভাবে চেনে। তো সেজন্য আমি বলছি যে সার্জিস আলমের যে কথাটা, যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রসঙ্গটা আসবে গণতন্ত্র মানবাধিকার পয়েন্ট অফ ভিউ থেকে, আর বিচারের পয়েন্ট অফ ভিউ থেকে। মানবাধিকারের আরেকটা ভিউ হচ্ছে যে খুন করেছে, যে ভোট নষ্ট করেছে, যে গণতন্ত্র, সংবিধান বলতে কিছু তো শেখ হাসিনা রাখে নাই। শেখ হাসিনা যে পালাই গেছে, এটা সংবিধানের কত নম্বর ধারা অনুসারে পালাই গেছে? শেখ হাসিনা যে মানে বাংলাদেশের জোর জবরদস্তি করে হচ্ছে সে প্রধানমন্ত্রীর পদে ছিল, এরপরে যে সে পালাই গেল, এটা কোন সংবিধানে আছে? এই জন্য বলছি যে আওয়ামী লীগের জিনিসটার ব্যাপারে এই যে একটা বিভক্তি তৈরি হচ্ছে, এইটা আমি মনে করি ডিবেট হওয়া দরকার সরাসরি। যারা এটা বলছেন, আমরা যারা এই কথাগুলো বলছি, আমাদের সরাসরি ডিবেট হওয়া দরকার, হয়ে একটা চিন্তা আসা দরকার। যেমন দেখেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কই কোনো রাজনৈতিক দল তো মিউ মিউ করে কেউ হয়তো বলেছেন, কিন্তু ওভারঅল সবাই বলেছে ছাত্রলীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। যে 100টা ধর্ষণ করে সেঞ্চুরি অবজার্ভ মানে পালন করে, যে 2টা ঘটনা আপনি দেখেন, ছাত্রলীগের
এই আবরার ফাহাদ হত্যায় ছাত্রলীগের 22 জনের ফাঁসির আদেশ হয়েছে। বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই ঘটনায় 26 জনের ফাঁসির আদেশ হয়েছে। বাংলাদেশে 7 মার্ডারের ঘটনা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। এরপরে কোন ছাত্র সংগঠনের কোন নেতাকে হত্যার জন্য এরকম 22 জন 26 জন ফাঁসি দিয়েছে এরকম ঘটনা তো নাই। শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের নেতৃত্ব থেকে মানে নিজেকে একবার কি করলেন, সরিয়ে নিয়ে আসলেন যে ছাত্রলীগের সন্ত্রাস চাঁদাবাজির জন্য। ছাত্রলীগ তো কোনো রাজনৈতিক সংগঠন বলতে পারেন না আপনি। পৃথিবীর ইতিহাসে যদি কোনো মানে জঙ্গিবাদী সংগঠন হয় তাহলে সেটা ছাত্রলীগ। আপনি জ্বালাও পোড়াও, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, নারী সম্ভ্রম লুণ্ঠন করা, শিশু হত্যা করা, নিজের দলের কর্মীকে সে যে নৃশংসভাবে হত্যা করেছে। চট্টগ্রামে দেখেছি আমরা নিজের দলের কর্মীদেরকে কুপায়ে কুপায়ে হত্যা করেছে, ভিডিও আছে এগুলার। সেজন্য বলছি যে আওয়ামী লীগ ছাত্রলীগকে রাজনৈতিক দলের স্ট্যাটাস আপনি ফেলতে পারেন না। আপনি দেখেন সেই 75 সালের আগে 71 সালের আমাদের স্বপ্ন ছিল আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। সেখানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছে। 73-এর নির্বাচনে কি করা হয়েছে? 74-এ বাংলাদেশে সেই দুর্ভিক্ষ তো এখনো আর ফিরে আসে নাই। করোনার সময় আমরা ভাবছিলাম যে দুর্ভিক্ষ হবে, কিন্তু 74-এর দুর্ভিক্ষ এখনো ইতিহাস হয়ে আছে। ছোটবেলায় দেখতাম যে রুটি আর বেলুন লটকায় রাখতো, আমরা বুঝতাম না এটা ঘটনা কি। তখন বলতো আটা রুটি সাক্ষী আছে আর যাবো না নৌকার কাছে, মনে আছে? আচ্ছা, আমরা একটা বিরতি নেই, আটা রুটির সাক্ষী আছে আর যাবো না নৌকার কাছে। অনেকদিন পরে আপনার এই স্লোগানটা আমরা মনে পড়লাম। 74 দুর্ভিক্ষের কথা আসলো। আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে স্বীকৃতি পাবে কিনা সেটি কিন্তু এখন মানুষের মধ্যে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা সার্জিস সালাম বলেছে আর কোনোদিন ফ্যাসিস্টরা রাষ্ট্র ক্ষমতা বসতে দেওয়া হবে না। আমি আপনার সময় যদি 30 সেকেন্ড থাকে, আপনার খেয়াল থাকার কথা, মাওলানা সাইদির যখন বিচার হচ্ছিল তখন বিচারকরা বলেছিল যে আমরা এই মাওলানা সাইদির বিচার করছি না, আমরা 71-এর কি সাইদি যেন একটা নাম বলেছিল, ওর বিচার করছি, খুনি সাইদির বিচার করছি। আমরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামী আওয়ামী লীগের বিচারের কথা বলছি না, আমরা বলছি খুনি, ফ্যাসিস্ট, লুটপাটকারী, লুণ্ঠনকারী আওয়ামী লীগের বিচারের কথা বলছি। এই যে কেউ যদি বলে আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, আমরা তো ওই আওয়ামী লীগের বিচার করছি না, আমরা সেই আওয়ামী লীগের বিচার করছি যে আমার দেশকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে। এটা একটু আমি যোগ করলাম। নিশ্চয়ই। হাসান খুশি সূচি ভাই, আপনার কাছে একটু আসতে চাই। আজকে তারেক রহমান সাহেব একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। দেশের লক্ষ কোটি মানুষের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে, সেই স্বৈরাচার তাদের দেশে বিদেশে প্রবোধের সাথে মিলে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি কোড আনকোড করে বললাম। এখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে ট্রাম্পের ছবি নিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে, এবং যখন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যায় তারপর প্রবাসী সরকার গঠন করবার একটা দেশে ষড়যন্ত্র করবার চেষ্টা করেছে। আমরা দেখেছি আমাদের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলকেও বিদেশে হেনস্থা করবার চেষ্টা করেছে। এই সব মিলিয়ে জনাব তারেক রহমান যেটি বলেছেন যে নির্বাচন যত দেরি হবে ততই কিন্তু এই ষড়যন্ত্রের যারা আজকে হোতা তারা কিন্তু আরও বেশি ষড়যন্ত্র করবার চেষ্টা করবে। আপনি কীভাবে দেখছেন? আর এটা কিন্তু আমরা 5 আগস্টের পর থেকেই দেখছি, খুব একের পর এক দেখছি। আমরা আনসারদের দিয়ে কখনো আনসারের বেশে ফিরে আসতে দেখেছি, কখনো রিক্সা চালকের বেশে ফিরে আসার চেষ্টা দেখেছি, কখনো সাম্প্রদায়িক সনাতনী ধর্মের নাম দিয়ে বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতে দেখেছি। আমরা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার নামে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চমৎকার সম্পর্ক, সেই সম্পর্ককে নস্যাৎ করার বা বিনষ্ট করার অপচেষ্টা দেখেছি। একের পর এক বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, এবং ষড়যন্ত্র পল্লী বিদ্যুতের ক্ষেত্রে আমরা ষড়যন্ত্র দেখেছি পল্লী বিদ্যুতের নামে। সো বিভিন্ন রকম অজুহাত দিয়ে বিভিন্নভাবে প্রফেসর ইউনূসের সরকারকে, যে অন্তর্বর্তী সরকার, যে সরকারকে সারা দেশের মানুষ স্পেশালি ছাত্র জনতা অভ্যুত্থানের ভেতর দিয়ে দায়িত্ব দিয়েছেন, সেই সরকারকে বিব্রত করার এবং সেই সরকার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্য থেকে বিচ্যুত করার নানাভাবে ষড়যন্ত্র দেখছি আমরা। এবং এই ষড়যন্ত্র কিছুদিন আগে প্রফেসর ইউনূস নিজেও বলেছেন যে জাতির উদ্দেশ্যের ভাষণে উনি বলেছিলেন যে ষড়যন্ত্র আসলে অনেক ব্যাপক এবং বিভিন্ন জায়গাতেই বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। সো এই ষড়যন্ত্রের বিষয়টা তারেক রহমান সাহেব আজকে খুব পরিষ্কারভাবে বলেছেন যে দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে। এবং এটা কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে পতিত আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা যেমন আছে, একইভাবে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার
লক্ষ্যচ্যুত করার ষড়যন্ত্র দৃশ্যমান হয়ে উঠছে। জি, তো এই সময়ে সমাধানের পথকে আমি যত মানে নিঃসন্দেহে সংস্কার আমরা সবাই চাই। আমরা চাই না যে এক ফেসিস্ট দূর করে পরবর্তী যে সরকার আসবে সেই সরকারও ফেসিস্ট হয়ে এটা আমরা কখনোই চাই না। আমরা কখনোই আর ফ্যাসিজম বাংলাদেশে দেখতে চাই না। আমরা গণতন্ত্র চাই এবং সত্যিকার অর্থে গণতন্ত্র, মানে জাস্ট মুখের কথায় নামের গণতন্ত্র না। যে শেখ হাসিনার গত 16 বছরও তারা গণতন্ত্রের দাবি করতেন যে গণতান্ত্রিক সরকার আছে দেশে, সেই ধরনের গণতন্ত্র আমরা কখনোই দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাই, কিন্তু গণতন্ত্রে উত্তরণের পথ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন যত বিলম্বিত হবে ততই ষড়যন্ত্রকারীদের মানে ষড়যন্ত্র ব্যাপকতা পাওয়ার বা ষড়যন্ত্র বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তারেক রহমান সাহেব যথার্থই বলেছেন যে কেন এটা বলছি, যথার্থ বলছি এই কারণেই যে একটি রাষ্ট্র বা একটি সরকার শুধুমাত্র প্রশাসন বা পুলিশ দিয়ে চলে না। দেশ সুষ্ঠুভাবে জনপ্রতিনিধিদের বড় ভূমিকা আছে, রাজনৈতিক শক্তির বড় ভূমিকা আছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক শক্তি কোথায়? নিঃসন্দেহে ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন করে যাচ্ছে, কিন্তু যে ব্যাপক মাত্রায় ষড়যন্ত্র হচ্ছে বা ষড়যন্ত্র বাড়ছে তাতে আসলে জনগণের নির্বাচিত সরকার দরকার। যত দ্রুত নির্বাচনে যাব আমরা ততই কিন্তু নির্বাচনের পাশাপাশি সংস্কার কাজকেও দ্রুত এগিয়ে নিতে হবে। আমি আসবো, আমি মঞ্জু ভাই একটু আমরা একটু অন্য ট্র্যাকিংয়ে যাই। আমি দিগন্ত টেলিভিশনে গিয়েছি, আপনার সাথে দেখা করেছি, 2-1টি অনুষ্ঠানও করেছি, কিন্তু সেই রাতের কথা আমি রাত 3টা-4টা পর্যন্ত দেখলাম শাপলা চত্বরে লাইভ হচ্ছে। সেই সাহসিকতা এবং সেই উদ্যম, সেই একটু ফ্ল্যাশব্যাক করা যায় কিনা? তারপর কি হলো, কি হয়েছে, আপনার জীবনের যে খবরটুকু সেটুকু একটু বলবেন কিনা? আচ্ছা, আজকে একটু ধন্যবাদ আপনাকে। এই স্মৃতিগুলো বলার আসলে অনেকে এভাবে পাবলিকলি বলার সুযোগ হয় নাই। আসলে ঘটনাটা হচ্ছে আমরা কিন্তু লাইভ করতে পারি নাই, এটা অনেকে জানে না। অনেকে মনে করে যে আমরা লাইভে ছিলাম। আসলে রাত 7টা 7:30 বাজার পর থেকে আমাদের লাইভের যে যন্ত্রপাতি ছিল এগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ এই যে মানুষের শাপলা চত্বরে তখন আমরা করলাম কি, আমরা এজ লাইভ করলাম। এজ লাইভ আপনি বুঝেন, যারা মিডিয়াতে আছেন তারা সেটা রেকর্ড করে এনে সাথে সাথে দিয়ে দাও। যেহেতু আমরা কাছে ছিলাম, আমাদের স্টেশনটা তো সবচেয়ে কাছে, আমরা পল্টনে আমাদের অফিস, তো আমরা তখন মোটরসাইকেলে করে যেটা রাখতাম, কিছু দূর হেঁটে এসে দৌড়ে ক্যাসেট এনে আমরা চালিয়েছি। অনেকে আমাদেরকে বলে যে আপনারা এত সাহসিকতা দেখালেন কেন, এত কিছু দেখালেন কেন? আসলে সমস্যা হয়েছে আমরা আলাদা কিছুই দেখাই না, আমরা তো কোনো কিছু মেক করি নাই। এজ লাইভ যা হচ্ছিল সেটাই দেখিয়েছি। সেদিন প্রত্যেকটা টেলিভিশনেই দেখিয়েছে। সমস্যা হয়েছে সেদিন সবার চোখ ছিল দিগন্তের দিকে। অন্য টেলিভিশনগুলো হয়তো মানুষ টিউন করে নাই, যে কোনো কারণে একটা ব্র্যান্ডিং হয়েছে যে দিগন্তে আসল নিউজটা পাওয়া যাবে। ফলে অন্যদের উপরে ক্ষোভটা আসে নাই, মানে সরকারের ক্ষোভটা এসেছে আমাদের উপরে। এবং আমরা লাইভে ছিলামও না, থাকতে পারি নাই। ছিলাম না বলতে কি, আসলে টেকনিক্যাল কারণে এজ লাইভ করেছেন আর কি, আমরা এজ লাইভ এনে সেটাকে করেছি। তো ফলে এত বেশি ভিউয়ারশিপ ছিল। আমাকে বহু জায়গায়, যেমন আশা ইউনিভার্সিটি থেকে আমার এক বোন চাকরি করে, সে আমাকে ফোন করে বললো আমাদের এখানে বড় স্ক্রিনে সবাই দিগন্ত দেখছে। কারণ সকলের একটা ধারণা ছিল যে দিগন্ত আজকে সঠিক নিউজটা দেখাবে, অন্যরা হয়তো সঠিকভাবে দেখাবে না। আমাদের বিপদটা হয়েছে সে কারণে। কিন্তু প্রত্যেক টেলিভিশনই সেদিন ব্রডকাস্টে ছিল, টুকটাক সবাই লাইভ করেছে, সবাই একই জিনিসই দেখেছে। এরপরে কি ঘটলো? এরপরে হচ্ছে আপনার, আমার মনে আছে আমরা সেদিন সবাই স্টেশনে, আমাদের যাদের শিফট ডিউটি শেষ তারাও যায় নাই সবাই, কারণ চারিদিকে তো ধোঁয়া। আপনার এমন হয়েছে যে দিনের বেলায় মনে হচ্ছে যেন এটা কালো অন্ধকার রাত হয়ে গেছে, কারণ কি পরিমাণ টিয়ার গ্যাস, কি পরিমাণ সাউন্ড গ্রেনেড সেখানে মারা হয়েছে। ফলে আমাদের প্রায় 150-200 কর্মী জমা হয়ে গেছে স্টেশনের মধ্যে, কারণ শিফট যারা গেছে তারা যেতে পারে নাই, বাকিরা চলে আসছে অ্যাডভান্স, কারণ সে তো জানে আজকে ডিউটিটা খুব ইম্পর্টেন্ট, সেজন্য কষ্ট করে সবাই চলে আসছে। রাতের ঠিক মানে আপনার ফজরের নামাজের ঠিক একটু আগে করে প্রথম আমি ইসলামিক টেলিভিশন থেকে আমাকে একজনে ফোন করলো, তাদের সম্মত জহির সাহেব, উনি ওদের হেড অফ অ্যাডমিন। যেহেতু আমি ইসলামিক টিভিতে আগে ছিলাম, সে আমাকে ফোন করে বললো যে ভাইয়া আমাদের এখানে তো পুলিশ আসছে, এসে আমাদের সব ব্যাপক ভাঙচুর চালাইছে আমাদের এখানে, আমাদের বলছে আমাদের স্টেশন বন্ধ করে দিবে, আমাদের স্টেশন বন্ধ করে দেওয়ার জন্য বলছে। তো আমি একটু অবাক হলাম, ইসলামিক টিভির মতো একটা নিরীহ টেলিভিশন, ওরা কিন্তু আমাদের থেকে ফুটেজ নিয়েই টিভি চালিয়েছে সেদিন। সাথে সাথে আমি আমাদের হেড অফ নিউজকে ফোন করলাম, আমাদের হেড অফ ব্রডকাস্টকে ফোন করলাম, সবাইকে বললাম যে তোমরা একটু তাড়াতাড়ি আসো। আমি বসতাম উপরে লেভেল 9-এ, ওরা 7 আর 8 হচ্ছে আমাদের
নিউজ অ্যান্ড প্রোগ্রাম। তো তারা তাড়াতাড়ি আসলাম, যে একটু তাড়াতাড়ি আসেন। আসার পর আমি বললাম যে ইসলামিক টিভিতে এভাবে বন্ধ করে দিয়েছে বলছে। তো ঠিক এই আমরা যখন এই আলোচনাটা করতেছি তখনই আমরা শুনতেছি ব্যাপক নিচে আমাদের যে শাটারগুলো আছে ওখানে ব্যাপক জোরে আওয়াজ হচ্ছে। তো আমরা প্রথমে মনে করেছি যে কেউ অ্যাটাক করেছে, ছাত্রলীগ বা কেউ এসে অ্যাটাক করেছে। ফলে আমাদের ওই যে 150-200 লোক জমা হয়ে গেছে, তো সবাই মানে চিন্তা করলো যে এখন আমরা করণীয় কি। আর এদিকে তো ধরেন ওদিকে অপারেশন চলছে, তখন কিন্তু আপনার খেয়াল থাকার কথা সময় টিভি কিন্তু লাইভ অপারেশন দেখিয়েছে এবং ওদের সাথে থেকে থেকে সময় টিভি লাইভ দেখাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি আমাদের সিকিউরিটি অ্যান্ড আদার্সকে বললাম যে নিচে যান। তখন সিকিউরিটি চিফ আমাকে ফোন করে বললো যে স্যার এখানে আর্মি আসছে, র্যাব আসছে, বিজিবি আসছে। আর্মি বলতে বিজিবিকে তারা আর্মি হিসেবে ট্রিট করেছে এবং সবাই হচ্ছে ওপেন আর্মস তারা তাক করেছে। তখন আমি বললাম যে কি সমস্যা, বলতেছে ওরা তো গেট ভেঙে ফেলতে চাচ্ছে। গেট ভাঙলে তো কোনো লাভ নেই, তো এখানে আরো অনেক এরা আছে, ঠিক আছে আপনারা খোলেন, কথা বলেন তাদের সাথে। এই কয়েক মিনিটের মধ্যেই দেখা গেল যে একেবারে ওপেন আর্মস নিয়ে তারা আমাদের নিউজ রুমে ঢুকলো। তো সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল যে আমাকে হয়তো মানে তুলে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিষয়। আমি যেন বললাম যে আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আমার রুমে না বসে এসে আমাদের যে ট্রান্সপোর্ট সুপারভাইজার যেখানে বসে আমি ওখানে এসে বসে রইলাম। আমি চিন্তা করলাম যে আসলে তো তারা ও রুমগুলো খুঁজবে, আমাকে যদি বাই ফেসে না চিনে হয়তো আমাকে ধরবে না, খুঁজে খুঁজে চলে যাবে। তারপরে হেড অফ নিউজ এসে বললো যে তাদেরকে তারা এসে বললো তো যে আপনাদের স্টেশন শাটডাউন করতে হবে। তো অর্ডার নাই, আমরা অর্ডার পেয়ে যাবেন কিছুক্ষণ পরে। তো তাদের যে অ্যাটিটিউডটা ছিল, ওপেন আর্মস ছিল। তো আমাদের ওরা বলেছে দেখেন আপনারা আমাদের হাউস ভাঙচুর করবেন না। তারা কিন্তু এসে প্রথমে টিভিগুলো ভেঙে ফেললো, সিসিটিভিগুলো সব ভেঙে ফেললো। তারপরে আমাদের হেড অফ নিউজ এবং ব্রডকাস্টকে বললো যে আমরা আপনাদের এতে যাব, ট্রান্সমিশন রুমে যাব। সেখানে যে প্রথমে পিসিআরটাকে ওরা অফ করলো। আমাদের একটা নিউজ জাস্ট চলমান ছিল, ওখান থেকে সেই নিউজটাকে তখনই শাটডাউন করলো। তারপরে আপনার আমাদের উপরের যে রুম ছিল লিঙ্ক রুমে গিয়ে সেখান থেকে ওই যে ট্রান্সপন্ডারটা খুলে ফেলে আসলো। আসার পরে আমরা তো ভাবছিলাম আরও কিছু করবে, তারা ওই আমাদের পিসিআর এমসিআর সবগুলোকে লক করে দিল, লক করে এক ধরনের সিল করে বললো যে আমরা এটা যাচ্ছি, এটা কিন্তু আপনারা খুলবেন না, যদি খোলেন তাহলে হবে, আর আপনাদের কাছে আমরা অর্ডারটা পাঠিয়ে দেব। শুধু আমরা এতটুকু হয়েছে, ইসলামিক টিভিতে তারা ভাঙচুর করেছে, আমাদের এখানে কোনো ভাঙচুর করে নাই। তারা করে নাই একটা কারণে, যেখানে দেখেছে শত শত কর্মীরা আছে, এই জন্য চিন্তা করেছে যে তারা এখানে যদি কোনো সংঘর্ষ, এখানে একটা সংঘর্ষটা হতে পারে। ওরা নিরীহ পেয়েছে ইসলামিক টিভি, ওদেরকে খুবই ভাঙচুর নষ্ট করেছে জিনিস। আমরা এই সুযোগে আপনার কাছে জেনে নিলাম যে সেই সময়কার কথা, আপনারা যে সাহসিকতা দেখিয়েছেন এবং এজ লাইভ যেটা প্রচার করেছেন সেটাও কিন্তু আমরা সারা রাত ধরে ভোর পর্যন্ত আমরা দেখছিলাম। আমরা একটা প্রশ্ন, আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন আসে, আমি সচিবের কাছে আসবো। এবি পার্টি গঠন করলেন কেন? এবি পার্টি গঠন করেছি আমরা 2020 সালের আপনার 2 মে আমরা ডিক্লেয়ার করেছি। এর আগে কোনো খুব দুঃখ থেকে 2019 সালে আমরা প্রথম এবি পার্টির নামে না, আমরা একটা মানে এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম ডিক্লেয়ার করেছি। এখানে আসলে রাক্ষোভের কথা অনেকে মনে করেন, আসলে রাক্ষোভের বিষয় না। আপনি জানেন যে আমি জামাতের সাথে সংশ্লিষ্ট ছিলাম, ব্যারিস্টার রাজ্জাক সাহেব জামাতের সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমাদের যেহেতু ওই দলের মধ্যে আমরা ছিলাম, সেখানে এক ধরনের রিফর্ম ইস্যু আমরা রেজ করেছিলাম। কয়েকটা ইস্যু, একটা হচ্ছে যে একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি কেন একটা জনপ্রিয় রাজনৈতিক দল হতে পারে না, একই সাথে সে একটা রিলিজিয়াস দল, আবার একই সাথে একটা পলিটিক্যাল পার্টি। রিলিজিয়াস পার্টির নেচার হচ্ছে এক্সক্লুসিভ, কারণ সে একটা নির্দিষ্ট রিলিজিয়ানের লোকদেরকে সে অ্যাড্রেস করে, তার প্রোগ্রাম থ্রো করে, তাকে কোনো দ্বন্দ্বের কারণের জন্য নয়। না না না। আর পলিটিক্যাল পার্টির অ্যাপ্রোচ হচ্ছে ইনক্লুসিভ, সে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সে করে, কালচারকে সে, দেশীয় কালচারকে সে করবে। তো যেহেতু একটা রিলিজিয়ানের সাথে দেখা যাচ্ছে যে যদি আপনার রাজনীতির কোনো সংঘাত থাকে, তখন সে একটা পলিটিক্যাল পার্টি আকারে বিকশিত হতে পারে না। আমরা এই বিষয়গুলোকে ডিবেটগুলো তুলেছিলাম পার্টির মধ্যে, যে একটা রিলিজিয়াস পার্টির পক্ষে একটা ইনক্লুসিভ পার্টি হওয়া একটা কথা যেটা ভুল পারসেপশন হতে পারে, এটি কি কোনো বিশেষ সংস্থা কর্তৃক এবি পার্টি তৈরি করা হয়েছিল কিনা? না, এইটা নিয়ে তো আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে এবং আমরা তো এটা বারবার চ্যালেঞ্জ দিয়েছি। এবং আপনি জানেন যে আমাদের দলটাকে অনেক কষ্ট করে আমাদেরকে আগাতে হয়েছে, কারণ এই সমস্ত এজেন্সি ওরা আবার আমাদেরকে উল্টা সন্দেহ করতো যে আমরা কি জামাতের বি টিম কিনা,
জামাতের পক্ষ থেকেই একটা কৌশলগতভাবে এরকম একটা দল তৈরি করা হয়েছে কিনা, এই ধরনের বহু কনফেশন আমাদেরকে ফেস করতে হয়েছে। এবং আমাদের দলে রাষ্ট্রীয় মদদে এবি পার্টি হয় নাই। না, রাষ্ট্রীয় মদদে তো হয় না, এটা তো সবাই প্রুভ, মানে সবাই যে সন্দেহটা করেছে এটা তো পদে পদে এটা প্রকাশিত হয়েছে। কারণ আমাদের প্রত্যেকটা জেলায় আমরা হামলা শিকার হয়েছি, প্রত্যেকটা জেলায় আমরা পুলিশ, এসবি, তারপরে আপনার ডিবি, তারপরে আপনার এনএসআই, ডিজিএফআই এদের দ্বারা নিগ্রহের শিকার হয়েছি। আপনার এই যে লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে, দুইটা জায়গাতে, আপনার নোয়াখালীতে তো এমন হয়েছে যে আমাদের লক্ষ্মীপুরে এসে আমাদের সমাবেশ একদম পুলিশ, এটা লাইভ হয়েছে, পুলিশের সাথে আমাদের বাদানুবাদের অবস্থা তৈরি হয়েছে এবং পুলিশের সাথে সেখানে যুবলীগের ছেলেরাও আসছিল এবং সেই যুবলীগ হচ্ছে জামাতের এক নেতার আত্মীয়, বুঝছেন? তো এরকম নানা বিষয় আমরা ফেস করেছি। তো বাস্তবতা যে দিনাজপুরে আমি মিটিং করতে গিয়েছি, প্রায় 54 জনকে একসাথে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য পুলিশ এসেছে। তো এই ধরনের বাধা বিপত্তি শেষ পর্যন্ত আমাদের নিবন্ধন। এখন জামাতের সাথে কি অবস্থা আপনাদের? না, জামাত একটা পলিটিক্যাল পার্টি আলাদাভাবে, তাদের সাথে আমাদের পলিটিক্যাল পার্টি আকারে তো ধরেন আমরা যখন একটা সংস্কার প্রস্তাব নিয়ে আপনি যেহেতু জামাতের সাথে যুক্ত ছিলেন এবং জামাতের সাবেক নেতাও ছিলেন, সেক্ষেত্রে এখন জামাতের সাথে আপনার না, একটা জিনিস হচ্ছে যে যেহেতু আমি জামাতের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমি একটা নতুন দল করার কারণে আমার বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার, অনেক ধরনের হিংসাত্মক কথাবার্তা নানাভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে, একটা রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তো তৈরি হয়েছে এবং সেটা হয়তো এখনও এক্সিস্ট করছে। আমরা মনে করি এখানে দেখেন সন্দেহ করেছে আমাদেরকে যে আমরা নাকি জামাত ভাঙার জন্য রাজনীতি করছি, আমরা নাকি নতুন দল করেছি জামাত ভাঙার জন্য। এবং ওই যে আপনি বললেন যে মানে সংস্থার মদদে, আমরা যদি জামাত ভাঙার জন্য রাজনীতি করতাম তাহলে জামাতের অনেক দলের লোকেরাই তো আমাদের দলে আসতো, জামাতের নেতারা বহুজন তো আমাদের কিন্তু কেউ আসে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি তো জামাতের যেই মতাদর্শ সে আলোকে কোনো প্রপোজিশন দেই নাই। আমার রাজনীতির প্রপোজিশনটা কি? আমার রাজনীতির প্রপোজিশন হচ্ছে আমরা কোনো ধর্ম বা মতবাদ ভিত্তিক রাজনীতি করব না, আমরা একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি করব, যে পলিটিক্যাল পার্টিটা হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইনক্লুসিভ। আপনি পার্টি করার পর জামাতের সাথে কি আপনার কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক আলোচনা বা কোথাও কোনো কিছু? না, এটা তো প্রশ্নই আসে না, যেমন জামাত তো আমাকে বহিষ্কার করেছে। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন কিরণ ভাই, জামাত যখন কাউকে তার সদস্যপদ বাতিল করে একটা প্রসেস থাকে যে কেউ তার ভুল স্বীকার করে আবার দলে যদি ফিরে আসতে চায় জামাত আবার তাকে সদস্যপদ কি দেয়, ফেরত দেয়। আমার যখন সদস্যপদ বাতিল করেছে আমি জামাতের কাছে কোনো রিমেডি বা রিভিউ আবেদন করি নাই, আমি বলছি ওকে। আমরা যেটা চিন্তা করেছিলাম যে তখন কি মানুষের মধ্যে মনে হয়েছে কিনা যে এটা রাষ্ট্রীয় মদদে এবি পার্টি তৈরি হয়েছে কিনা? আমাদের দেশে যখন নতুন কিছু হয় নানা ধরনের সন্দেহ সংশয় হয়, আমাকে কিন্তু তখন অনেকে জিজ্ঞেস করেছিল, আমি বললাম যে আপনারা একদিন এটা জবাব পাবেন। এখন আমি তো আপনাকে অনেক কথা বলবো, আপনি আমাকে বিশ্বাস করলেন, আপনি আমার কথা বিশ্বাস করবেন। আপনাদের আদর্শ এবং জামাতের আদর্শের মধ্যে এখন কোনো পার্থক্য আছে? বিশাল পার্থক্য। আমি তো আপনাকে বললাম যে জামাত হচ্ছে শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করতে চায়, আর আমরা হলাম অধিকার ভিত্তিক একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল স্পষ্ট করে বলছে কোনো ধর্ম বা মতবাদ ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য না। এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখন কি আপনাদের উভয়ের মধ্যে কোনো একত্রিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা? না, একত্রিত হওয়ার তো প্রশ্নই আসে না। প্রথম কথা হচ্ছে যে একত্রিত হওয়ার জায়গাটা তো সেখানে একটা যদি মিল থাকে, ঠিক আছে, তাহলে না একত্রিত হওয়ার কথা। ধরেন ওনার একটা সুচি ভাইয়ের একটা মুদি দোকান আছে, আমার একটা মুদি দোকান আছে, প্রশ্ন হচ্ছে আমরা একই একটা মুদি দোকান দেব। সুচি ভাইয়েরটা হচ্ছে মুদি দোকান, আমারটা হচ্ছে টেইলারিং শপ, সুতরাং একত্রিত হওয়ার তো কোনো প্রয়োজন হচ্ছে না, কোনো প্রশ্ন আসতেছে না। কথা বুঝতে পারছেন? ধরুন আপনি একটা টেলিভিশন চ্যানেল খুলেছেন আর আমি একটা বাইসাইকেলের মোটর পার্টসের দোকান খুলেছি, এখানে মার্চ করার কোনো প্রশ্ন বা প্রয়োজন এখানে। আপনারা কি এবার আগামী নির্বাচন কিভাবে আপনি করতে চান? আপনি কি 300 আসনই করবেন? আমরা এখানে আমাদের কৌশলগত দিক দুইটা। প্রথম কথা হচ্ছে যে আমরা যে নিবন্ধনটা পেয়েছি, যেহেতু আমরা অনেক ফাইট করেছি, সুতরাং আমরা চেষ্টা করব 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য, আমরা সেটার জন্য কাজ করছি। সম্ভব সেটা? ধরেন সব জায়গায় হয়তো ভালো প্রার্থী পাবো না, কিন্তু আমি যদি সিরিয়াস হই, কোথাও দুর্বল কোথাও সবল, আমি 300 আসনে প্রার্থী দিতে পারবো। এই কাজটা হচ্ছে আমার দলটাকে সংগঠিত করার জন্য, একেবারে গ্রামে গঞ্জে দল সংগঠিত করলেন কিন্তু কোনো সিট পেলেন না, তখন কি হবে? ওই প্রশ্নটা আমি বলছি আপনাকে। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে আমি যে অর্গানাইজ করব 300 আসনের জন্য, তাহলে আমার দলে তো একটা ভাইব্রেশন তৈরি হবে। তখন যদি কোনো রাজনৈতিক দল ইলেকশনকে সামনে রেখে আমার সাথে জোট করতে চায়, জোটের প্রসঙ্গ আসে, তাহলে আমরা অবশ্যই সেটা বিবেচনায় নিব। কিন্তু একটা কথা পরিষ্কার আমি আপনাকে বলে রাখি, এটা আমি আগেও বলেছি, যে আমরা কোনো ধর্মীয় দলের জোটে যাব না।
কারণ কেন যাব না, এর কারণ হচ্ছে বাংলাদেশে না, তাহলে জামাত বিএনপি মিলে যদি একত্রিত হয় তখন তো ধর্মীয় দলের জোট হয়ে গেল। না, ওটা তো বিএনপির নেতৃত্বে জোট হবে। আমার কথা হচ্ছে ধর্মীয় দলের নেতৃত্বে কোনো জোট হলে আপনি একটা জিনিস খেয়াল করেন, ইসলামিক দল বা ধর্মীয় দলের নেতৃত্বে না, এখানে আমার রিজনটা খেয়াল করেন। আমি বলছি যে ধর্মীয় দলের নেতৃত্বে কোনো জোট বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে কোথাও ভালো করেছে এরকম নজির নাই। বরং মেইনস্ট্রিম দলের সাথে ধর্মীয় দল যদি জোট করে, মানে বিএনপি কোনো জোট করলে সেখানে যাবার জন্য আপনাদের এটা কৌশলগত দিক। আমার কাছে মনে হয়েছে যে মেইনস্ট্রিম দলের নেতৃত্বে যদি কোনো জোট হয় সেখানে আমরা প্রেফার করব সেটাকে। নিশ্চয়ই, তাহলে আপনার যোগাযোগ রক্ষা করুন। আপনারা যদি সেই জোটের জন্য, আমরা চাই আপনি আগামী জাতীয় সংসদে যদি আসেন। আমরা তো অলরেডি তো একটা আন্দোলন করেছি একসাথে সবাই। যুগপৎ আন্দোলনে তো আপনারা ছিলেন। যুগপৎ আন্দোলনে আমরা অংশীদার ছিলাম না, মানে বিএনপির সাথে যুগপথের জোটে যাই নাই, আমরা আলাদা করে নিজস্ব সক্রিয়ভাবে আমরা আন্দোলন করেছি এবং সে জায়গায় আমাদের ক্রেডিটটা আমরা পেয়েছি, সবাই আমাদেরকে মূল্যায়নও করেছে। এবং জাতীয়ভাবে আপনি দেখতে পাচ্ছেন এবার আন্দোলন সংগ্রামে এই যে আমাদের গুলি খেয়ে আহত হওয়া, গ্রেফতার হওয়া থেকে শুরু করে ছাত্রদের সাথে যেই আইডিয়া প্রসেস করা, এগুলো সবকিছুতে আমরা চেষ্টা করেছি এবং সেই মূল্যায়ন আমরা পেয়েছি। বাংলাদেশে কিন্তু অনেক কিছু নিয়ে কিন্তু আপনি বলছিলেন যে কখনো আনসার বেশি আসছে, কখনো রিক্সা আলাদা আন্দোলনের বেশি আসছে, কখনো ট্রাম্পের বেশি আসছে, কিন্তু আমরা একটা হিন্দু কার্ড ব্যবহারের কথা কিন্তু বাংলাদেশে দেখেছি এবং সেটি কিন্তু বিশেষ করে বাংলাদেশের এই যে সনাতন ধর্মাবলম্বীদের উপরে যে অত্যাচার, হামলা, এইসব কথা কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে একটা অসত্য মিথ্যা প্রচারণার কথা বলা হচ্ছে, যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার গত সর্বশেষ ভাষণে সেটা কিন্তু উল্লেখ করেছেন। এই যে সংখ্যালঘুদের নিয়ে যে একটা অপপ্রচার, মিথ্যা প্রচার, আপনারা সেটা কীভাবে দেখেন? নিঃসন্দেহে এটা মিথ্যা প্রচার, এটা অপপ্রচার, এটা বাংলাদেশকে হেয় করার জন্য বিশ্ববাসীর সামনে, বিশেষ করে গণতান্ত্রিক যে বিশ্ব, সেখানে বাংলাদেশকে হেয় করার জন্যে, বাংলাদেশের ভেতরে মানুষকে অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র। এটা এক নিঃসন্দেহে যে এটা বারবারই ঘটছে। কিন্তু যেই রেফারেন্সগুলো দেওয়া হয়েছে যে 5ই আগস্টের পর কিছু কিছু হিন্দু বাড়িতে হামলা হয়েছে বা মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে, এই বিষয়গুলো নিঃসন্দেহে সঠিক তদন্ত হওয়া উচিত। কিন্তু আমরা যেটা দেখেছি, যেটা একটু আগে মঞ্জু ভাই বলছিলেন যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের অনেক অফিস ভাঙচুর হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অনেকে হামলার শিকার হয়েছে। তা যারা হামলার শিকার হয়েছে তাদের মধ্যে মুসলমান যেমন ছিল, তাদের মধ্যে হিন্দুও ছিল। সেখানে যখন একজন হিন্দু আক্রান্ত হচ্ছেন, আওয়ামী হিন্দু নেতা আক্রান্ত হচ্ছেন, তখন সেটাকে সাম্প্রদায়িকভাবে প্রয়োগ করা হচ্ছে। এইটা বলা হচ্ছে না যে একটি ফ্যাসিস্ট দলের নেতা হিসেবে তিনি আক্রান্ত হয়েছেন, তিনি হিন্দু বা মুসলিম হিসেবে আক্রান্ত হননি। বেশি আক্রান্ত হচ্ছে মুসলমানরা, মুসলমান বেশি। এটা বলা হচ্ছে না যে মানে মুসলিমের উপর আক্রমণ হয়েছে। তো যখন মুসলিম আক্রান্ত হচ্ছে তখন কিন্তু বলা হচ্ছে না যে এটা সাম্প্রদায়িক, এটা মুসলিম আক্রান্ত হচ্ছে। কিন্তু যখন আওয়ামী লীগের একজন হিন্দু কর্মী আক্রান্ত হয়েছে বা একজন হিন্দু সদস্যের বাড়ি আক্রান্ত হয়েছে, তখনই বলা হচ্ছে যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অসাধারণ দেশ হচ্ছে বাংলাদেশ। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে অনেক হিন্দু পরিবার আছেন এবং আমার বাড়ির আশেপাশে অনেক হিন্দু বাড়ি। আমরা কিন্তু ছোটবেলা থেকেই হিন্দু মুসলিম সবাই মিলে চমৎকার সৌহার্দ্যের মধ্যে মানে বড় হয়েছি। তো আমি ট্র্যাডিশনালি আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাত, সহিংসতা দেখিনি। এমনকি যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই সময় আমরা দেখেছি যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো ইন্ডিয়াতে, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র হলো এবং আপ্রাণ চেষ্টা হলো, কিন্তু শেষ পর্যন্ত হিন্দু মুসলিম সবাই মিলেই সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে এবং কোনো ধরনের মানে দাঙ্গা, আসলে সেই অর্থে কোনো দাঙ্গা বাংলাদেশে হয়নি। ভারতে যেটা হয়েছে, মানে কাশ্মীরে যেটা আমরা দেখি যে, বা বিভিন্ন জায়গায় ভারতের আমাদের দেশে কখনোই, আমার আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি, সেখানে যে পুজো হচ্ছে সেই পুজোতে আমরা গিয়ে মানে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের ঈদের সময় তারা শুভেচ্ছা জানাচ্ছে, তারা আসছে এবং এটার মধ্যে কোনো রকম কোনো ইয়ে নেই। তো ন্যাচারালি যার যার ধর্ম সে পালন করবে। জি, আমি সময় থাকলে আরেকবার আবার চেষ্টা করবো। আরেকটা প্রসঙ্গ আসে, জঙ্গি। এই যে বিগত 15 বছরে যে জঙ্গি নাটক হতো, আমরা দেখতাম হঠাৎ করে একটা বাড়ির মধ্যে ঘিরে রাখা হয়েছে, বলা হয়েছে এখানে 5 জন জঙ্গি লুকিয়ে আছে, এর পরপর দেখা হতো ফায়ার করা হতো, 5-7 জনকে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে রক্ষা বা ধরে নিয়ে আসা হতো, কেউ মারা যেত এবং বলা হতো যে এরা জঙ্গি নেতা ছিলেন এবং এই ঘটনা। এই জঙ্গি কত 2-3 মাসে সব জঙ্গি শেষ হয়ে গেল, এই জঙ্গিরা কোথায় গেল?
আমি ওই জঙ্গির কথাটাই বলছি, কিন্তু তার আগে বলছি যে দেখেন ঢাকা শহরের রাস্তায় বিশ্বজিৎ নামে একটা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং ছেলেটা বারবার বলছিল ভাই আমি হিন্দু, আমি হিন্দু। তো তখন তো হিন্দু কমিউনিটি বা আওয়ামী লীগ বা আমরা অন্যান্যরা বলি না যে একটা হিন্দুকে হত্যা করা হয়েছে। আপনি একটু শুধু ভাবেন, সুরেন্দ্র কুমার সিনহা যদি বিএনপির আমলে এরকম নিগ্রহের শিকার হতেন, আমার মনে হয় ইন্ডিয়া ফোর্স পাঠায় দিত যে একটা হিন্দু মানে চিফ জাস্টিস, বাংলাদেশ একটা হিন্দু লোক চিফ জাস্টিস হয়েছে, কেউ কোনোদিন প্রশ্ন তুলছে? কথা হচ্ছে সেটা না, ধর্মীয় উত্তেজনা থাকেই, ধর্মীয় জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা। আপনি মুহূর্তের মধ্যে ধর্ম নিয়ে বিতর্ক তুললে আপনি ঝগড়া লাগাই দিতে পারবেন। আওয়ামী লীগ এই জায়গাটা বারবার করে, সে এই ইস্যু মুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধী, ধর্ম বিরোধী এই জিনিসগুলো সে তোলে, এবং আমার কাছে মনে হয় এটা এখন প্রকাশ হয়ে গেছে মানুষের। আমার খুব ভালো লেগেছে ডক্টর ইউনূস কিন্তু এই জিনিসটা খুব বোল্ডলি বলেছেন। জাতিসংঘকেও বলেছেন, মানবাধিকার সংস্থাকেও বলেছেন, এবং উনি বলেছেন যারা আহত হয়েছে, তাদের বাড়িঘরে হামলা হয়েছে, এরা আওয়ামী লীগ হিসাবে, এরা স্বৈরাচার ফ্যাসিবাদ হিসাবে আক্রমণের শিকার হয়েছে, কেউই তার ধর্মীয় পরিচয়ের কারণে নিগৃহীত হয় নাই। তো এই জায়গাটা আমাদেরকে বারবার প্রকাশ করতে হবে। এবং মজার ঘটনা কি জানেন, যখন ওই যে ঢাকায় সনাতন ধর্মীয় লোকেরা বিক্ষোভ করেছিল, তখন আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে প্রফেসর ইউনূস আপনি একটা কমিশন করে দেন একজন বিচারপতির নেতৃত্বে, এবং একটা অমুসলিম মানে হিন্দু বিচারপতিকে আপনি চিফ করেন, যে প্রত্যেকটা ঘটনা উনি তদন্ত করেন। আমি এখনো বলছি যে আমরা তো আসলে কাউকেও আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার। তারপরেও আমি বলছি যে হিন্দু কমিউনিটির একজনকে চিফ করে, একজন হিন্দু কমিউনিটির মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের প্রতি সম্মান আছে, ইভেন কোনো ইউনিভার্সিটির প্রফেসরও হতে পারে, ভিসিও হতে পারে, উনাদের নেতৃত্বে একটা কমিশন করে দেন, প্রত্যেকটা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত করুক। আমি লিখিত দিতে পারবো কিরণ ভাই, ঘটনা তদন্ত করলে আপনি দেখবেন মানে নির্যাতন, ধর্ষণ, জমি দখল বেশিরভাগ আওয়ামী লীগের লোকেরা করেছে বাংলাদেশে। এবং আপনার মনে থাকার কথা, এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোকেরা বলেছে যে আওয়ামী লীগকে আমরা ভোট দিই আর আওয়ামী লীগের দ্বারা আমরা বেশি নির্যাতিত হই। যত হিন্দু জমি দখল করেছে সব শহরগুলোতে মফস্বলে গিয়ে দেখেন আওয়ামী লীগের লোকেরা করেছে। আমার মনে হয় এটা এই সরকারের কাছে অনেক কাজের মধ্যে, আমি আজকে এটা আপনাকে সাক্ষী রেখে বলছি, একটা কমিশন হওয়া উচিত বাংলাদেশে এই হিন্দুদের উপরে, এই সংখ্যালঘুদের উপরে, সেই তথাকথিত সংখ্যালঘু শব্দকে আমি আবার বলছি যে একটা কমিশন হওয়া দরকার, এবং প্রত্যেকটা তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়া দরকার কারা কারা এগুলো করেছে। এখন আসেন আপনি যে প্রশ্নটা করেছেন জঙ্গি, বাংলাদেশে আমি তো ছাত্রলীগের চাইতে জঙ্গি কাউকে দেখি না। জঙ্গি মানে কি? জঙ্গি মানে হচ্ছে যে স্লোগান বলে যে একটা দুইটা অমুক ধরো সকাল বিকাল জবাই করো, এর চাইতে জঙ্গি স্লোগান আর কিছু হতে পারে? এবং নৃশংসভাবে আপনি দেখেছেন এবার ছাত্রীদেরকে কিভাবে ছাত্রলীগের ছেলেরা মেরেছে। ছাত্রীরা তো এত সুখে রাতে 3টা বাজে হল থেকে বেরিয়ে আসে নাই, আমি কে তুমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। আপনি শুনেন নাই? ছাত্রলীগের নেত্রীরা বলতেছে যে আমাদের পদের লোভ দেখায় আমাদেরকে বাসায় বাসায় পাঠানো হতো রাতের বেলায়। কি ঘৃণার কথা! সেই জিনিসগুলো তো আমরা দেখেছি। ছাত্রলীগ যুবলীগের মেয়েরা বলতেছে যে আমাদের দলের নেতাদের কাছে আমাদের সম্ভ্রম নিরাপদ না। এই দলটার চাইতে জঙ্গি নৃশংস আর কেউ হতে পারে? এদের কোনো বিচার করছে এই দল? কোনো বিচার করছে? করে নাই কাউকে। আপনি অনেক নেতা, আপনার মনে থাকার কথা, এটা তো আমাদের কারোই ভুলার কথা না। এই যে মুরাদ সাহেব নামে একজন, আমি ওনার চুল নাই বলে মাথাকে খারাপ ভাবে আমাদের কারো টাক থাকতেই পারে, মুরাদ সাহেব আমার প্রতিবেশী, কিন্তু এই লোকটা যেই ভাষা, একজন ডাক্তার মানুষ, একজন তথাকথিত এমপি, কল্পনা করতে পারেন যে কত নিচু এবং কত বাজে চরিত্রের লোক, কি বিচার হয়েছে তার? এবারও সেই ইলেকশনে পার্টিসিপেট করেছে। তো সেজন্য বলছি কিরণ ভাই, জঙ্গি নামের যাদেরকে বলা হয়েছে, এটাও একটা করেন না, যাদেরকে সেই জঙ্গি বলে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এদের ফ্যামিলির খোঁজ নেই। একটা গরিব মানুষ, এবং এরকম কাহিনী অনেক আছে। এই গরিব লোকগুলোকে এক জায়গা থেকে ধরে এনে আরেক জায়গায় রেখেছে, অনেকের চুল টুল বড় করে ওদেরকে না খাইয়ে রেখে এক ধরনের উস্কো খুস্কো হয়ে তাদেরকে একটা জঙ্গি নাটক করিয়েছে। এই জাতীয় ঘটনাগুলোর দায় আমাদের দেশের সুশীল সমাজ বলে যারা পরিচয় দেয় তাদেরকে ওই দায়টা বহন করতে হবে। এবং আজকে এমনিতে এত বড় ঘটনা ঘটে নাই, আজকে যে একদিনে সবকিছু ধসে পড়েছে। আজকে দেখেন খুব বহুদিনের মানুষের
পুঞ্জীবিত ক্ষোভের কারণে কিন্তু আজকে বিস্ফোরণ আমাকে এক টেলিভিশনের এক প্রোডিউসার বলছে, ভাই আমাদের টক শো গুলো তো জমছে না কেন? বলছে এই যে আপনারা সব একই মতের লোকেরা আসেন, আওয়ামী লীগের মতের লোকদেরকে আনতে পারছেন, আমি আনেন না দুই একটা। পাওয়া যাচ্ছে না, আপনার পাওয়া যাচ্ছে না, মানে আসবে কেমনে, তারা কোন মুখ নিয়ে আসবে বলেন? না, আপনার পরিচিত কেউ থাকলে বলেন, আমি কোন মুখ নিয়ে আসবে বলেন? সুজি ভাই শেষ করি 30 সেকেন্ডে, যদি কিছু বলেন। আমি যেই জায়গাটা ইয়ে করতে চাই সেটা হচ্ছে যে আসলে সংস্কার প্রক্রিয়া নিঃসন্দেহে এগিয়ে নিতে হবে, কিন্তু নির্বাচনের বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য দেবে, যেমন সংস্কার এবং নির্বাচন দুটোই একসাথে চলুক। আগামীকাল যখন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিচ্ছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনী আসন বিন্যাস যদি প্রয়োজন হয় সেটা করা, এবং নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যে গত 16 বছরের দলীয় ভিত্তিতে বা বিশেষ ওই ধরনের কোনো বিশেষ বিবেচনায় কেউ নিয়োগ পেয়ে বসে আছেন কিনা সেগুলো যাচাই বাছাই করে দেখা, এবং অন্যান্য যা কিছু প্রস্তুতি, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন সম্পন্ন করুক। কারণ আমরা নির্বাচনের রোডম্যাপের কথা বারবার আলোচনায় আসছে, রোডম্যাপ সরকার কবে দেবে বা দেবে না সেটা নিয়ে মানে হয়তো কারো কারো ভিন্ন মত আছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনও স্পষ্ট অবস্থান আমরা দেখছি না। কিন্তু নির্বাচন কমিশনের প্রস্তুতি যদি না থাকে, সরকার রোডম্যাপ ঘোষণা করে দিতে হবে না। নির্বাচন কমিশন কালকে শপথ নেওয়ার পরে যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রস্তুতি কমপ্লিট করে, এবং আমি আশা করব যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়েই তিনি তার নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা করবেন, যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হব। যদি সরকার বা সংস্কার কার্যক্রমের বিষয় বিবেচনায় নিয়ে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থীরা তারা কখন ঠিক করবেন সেটা অন্য বিষয়, নির্বাচন কমিশন যেন তারা যেহেতু প্রস্তুত থাকেন এবং যত দ্রুত সম্ভব প্রস্তুত থাকবেন, এবং তারা তাদের রোডম্যাপটা ঘোষণা করবেন যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করব। নিশ্চয়ই সবাইকে দারুণভাবে ধন্যবাদ জানাই দুজন অতিথি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, জনাব হাসনাইন খুরশিদ সূচি, সিনিয়র সাংবাদিক, তারা রয়েছেন। দুজনেই আমাদের সাথে নানা নির্মোহ আলোচনা করলেন। নির্বাচনের ট্রেন কিন্তু যাত্রা শুরু করেছে এবং প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল শপথ গ্রহণ করতে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে, তিনি বলেছেন যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আজকে তিনি নির্বাচন কমিশনার হয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, তাকে অভিনন্দন জানাই। আমরা আশা করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটা নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন, রোডম্যাপ ঘোষণা করবেন। দেশে এই গত 3 টার্ম বা 4 টার্ম মানুষ ভোট দিতে পারেনি। অনেক কিশোর তার কিশোর থেকে এখন মধ্য অর্থাৎ 40-50 বছর বয়স হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। আজকে সবাই মিলে ভোট দিবেন, ভোট উৎসবে মেতে উঠবেন, একটা গণতান্ত্রিক সরকার, রাষ্ট্র ক্ষমতা আসবে প্রত্যাশা করে আমাদের আজকের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।